যদি কোনো রকম কোনো ব্যত্যয় ঘটে, সেটির পরিণতি খুবই ভয়াবহ হবে। শুধু 111-এর মতো যে ক্ষমতা তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে ওইখানে আরেকজন এসে বসে পড়বে সেটি না, বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে, সেটি জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, এমনকি সার্বভৌমত্বের জায়গায় সেটি বড় একটি চ্যালেঞ্জের মুখে দেশবাসীকে পড়তে হবে। সরকার যেহেতু এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে তাদের এসকেপ করার আসলে সুযোগ খুব কম নর্মাল ওয়েতে। তাদের ওই যে আমরা বলি না যে পায়ের নিচে মাটি নেই বা একেবারে ঝুঁকিপূর্ণ একটি অবস্থায় চলে এসছে, তারা এখন যে কোনো প্রক্রিয়ায় তারা এখন আত্মরক্ষার একটি কৌশল হিসেবে এই দুইটি অপশন তারা দেখাতে চায়। তিনজন উপদেষ্টা তারা শুধুমাত্র গত 2 দিন না, গত কয়েকদিন পর্যন্তই তারা নিজেদের বাসায় কিন্তু ঘুমান না, কোথায় ঘুমান তাও কেউ জানেন না। অর্থাৎ তাদের মধ্যে যে অলরেডি একটা ইয়ে দেখা দিয়েছে চরম পর্যায়ে, সেটি কিন্তু এখন মোটামুটি দৃশ্যমান। এবং আমার বিশ্বাস যে আগামী এই কালকে থেকে আরো এই অফিস যে কদিন আছে এই সপ্তাহের মধ্যে আরো অনেক কিছু, এই যে আমি যা যা বললাম এর দৃশ্যমান কিছু দেখা যাবে। আমরা জানতে পেরেছি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটি কিছুটা হলেও সরকার, ডক্টর ইউনূসের এই সরকার, তারা ড্যামেজ কন্ট্রোলের কিছু চেষ্টা করছে বা করতে পারে, বা তাদের কিছু প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। আমি সবার আগে আপনার কাছ থেকে সেই আপডেট গুলো জানতে চাই যে আমরা শুনতে পেরেছি যারা এই যে জঙ্গিদের মদতদাতা, যারা এই বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে পেছনে নেপথ্যে যারা কাজ করেছে, তাদের বিরুদ্ধে সরকার কিছু সাঁড়াশি অভিযান গ্রহণ করতে পারে, এমনটি অন্তত লোক দেখানো হলেও করতে পারে, এমনটি আমরা শুনতে পেয়েছি। আপনার কাছে বিস্তারিত কি আছে? জি ধন্যবাদ, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তথ্য বলতে যেটি গতকাল এবং গত পরশু মূলত 2 দিন ধরে আমি কিছুটা কাজ করে যেই যতটুকু তথ্য জানতে পেরেছি, এর মধ্যে দুটি বিষয় বা দুটি অ্যাঙ্গেল আছে। একটি হলো পরশুদিন তুলবার যখন ভারতে মিডিয়ার সঙ্গে কথা বললেন এবং তিনি বাংলাদেশ সম্পর্কে তার যে এক ধরনের, আমি শব্দটিকে যদি ধমক বলি, সেই ধমক যেটি দিয়েছেন এবং তিনি যেই তথ্যগুলো বলেছেন, এর প্রেক্ষিতে পরশু এবং গতকাল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা প্রকাশ পেয়েছে। অস্থিরতা প্রকাশ পেয়েছে কথাটা আমি এই কারণে বললাম, তুলসী গাবার্ড হয়তো পরশুদিন তার কথাগুলো বলেছেন, কিন্তু ভেতরে গত সপ্তাহে, অর্থাৎ যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ আসেন তার আগে থেকেই যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি কঠোর ভাষায় তারা বলে দিয়েছেন যে যে অবস্থা চলছে এই অবস্থা কোনোভাবেই তারা চলতে দিবেন না। কিন্তু সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টারা তারা এই যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের সময়টা একটু ক্ষেপণ করেছেন। ক্ষেপণ করার পরে যখন তুলসী গাবার্ড পরশুদিন এটা নিয়ে প্রকাশ্যে যখন ইন্ডিয়ায় বসে কথা বললেন, এরপর থেকেই তাদের অ্যাক্টিভিটিসটি অফিসিয়াল পর্যায়ে শুরু হয়েছে। অর্থাৎ কি শুরু হয়েছে, সেটি হলো আমার যে তথ্য বা আমার যে সোর্স, সেই সোর্সের মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি, দুইটি বিষয় নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছে। একটি হচ্ছে যে যারা এই যে জঙ্গি বলতে আমেরিকা বা ইন্ডিয়া বা অন্য দেশগুলো যাদেরকে মিন করছে বাংলাদেশে, বিশেষ করে 5ই আগস্টের পরে সেই জঙ্গি এবং ইসলামিক মৌলবাদী গোষ্ঠী, তাদেরকে এনি হাও নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে। তো এইটি দেখানোর জন্য তারা, আমার যে তথ্য, আমি কিন্তু বারবার এই কথাটা এই কারণে বলছি, আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যতটুকু দিয়েছে আমি শুধু সেইটুকুর মধ্যেই বলতে পারবো। সেটি হচ্ছে আপাতত 103 জনের তারা একটি তালিকা করেছে, মানে এই গভর্নমেন্ট একটি তালিকা করেছে, যেই তালিকাটির মধ্যে কয়েক ক্যাটাগরির জঙ্গি এবং বা মৌলবাদী যারা ইসলামিক টেরর গ্রুপ হিসাবে চিহ্নিত তাদের তালিকাগুলো আছে। এই ক্ষেত্রে পলিটিক্যালি যারা আমরা নন ফেস যেগুলো, তার মধ্যে জামায়াতের আমির ডক্টর শফিক,
আছেন মামুনুল হক, আছেন ফরহাদ মাজহার, আছেন আপনার আরেক উপদেষ্টা মাহফুজ আলম এবং হাসনাত সার্জিস। আর এই যে ইনকিলাব কি বলে ওটাকে, গ্রুপটার নাম কি, ইনকিলাব মঞ্চ, এইগুলোর মিলে তারা 103 জনের তালিকা। এর মধ্যে চিটাগাংয়ের কয়েকজনের নাম আছে, পার্বত্য অঞ্চলের 2-3 জনের নাম আছে, কক্সবাজারের নাম আছে। আমরা যদি এর মধ্যে দেখেছি যে কক্সবাজারে কালকে একটি অপারেশন হয়েছে, সেখান থেকে কয়েকজনকে কিন্তু ধরা হয়েছেও। এইগুলো এখন এগুলো হতে পারে আইওয়াসের জন্য, হতে পারে এই যে প্রেসার যে দেয়া হচ্ছে সেটি দেখানোর জন্য এদেরকে গ্রেপ্তার করবে। কিন্তু আমার সূত্র অনুযায়ী গতকালকে অফিসিয়ালি যে ওয়ার্ক গুলো হয়েছে, যখন এটি লিক হয়েছে এক ধরনের, শুধু আমি না, আমি একটু বলে রাখছি, শুধু আমি না, বাংলাদেশের আরো একাধিক সাংবাদিক এই তথ্যগুলো পাওয়ার কথা। কারণ আমার যে সূত্র, এটা আপনি সাংবাদিকতা করছেন, আপনিও জানেন যে আমাদের সাংবাদিকদের যে সূত্রগুলো থাকে অনেকের কমন সোর্স থাকে। তো আমার বিশ্বাস যে আমার যে সূত্র, সেই সূত্রের সাথে আরো 2-3 জন সাংবাদিকের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমার বিশ্বাস তারাও এই তথ্যগুলো পেয়েছেন, কিন্তু তারা হয়তো তাদের মিডিয়ায় বাংলাদেশে বসে এটি প্রকাশ করা সম্ভব না বলে হয়তো তারা প্রকাশ করেননি। কিন্তু আমার যেহেতু ওই সীমাবদ্ধটুকু আপাতত নেই, আমি সেটি প্রকাশ করেছি। তো এই যে প্রক্রিয়াটি যখন শুরু হয়েছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে মানে ঈদের উইদিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে দৃশ্যমান করার জন্য বলা হয়েছে যে তোমরা ঠিক আছে, তোমরা অগ্রগতি দেখাও। তো সেই জায়গা থেকে যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই যে যাদের নাম বললাম এদেরকে গ্রেপ্তার করার একটি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটি বলা যায়। যেমন আজকে যে গতকালকে যেহেতু আরসা থেকে শুরু হয়েছে, যেহেতু ওইটা একটি বড় একটা অপশন, ওইখান থেকে শুরু হয়েছে। আর সেকেন্ড আরেকটি বিষয় হচ্ছে ঈদের আগে এখন যারা এই সরকারের হাতে আছে, বিশেষ করে আওয়ামী লীগের যে সিনিয়র পর্যায়ের নেতারা, না সবাই না, সিনিয়র পর্যায়ের 10 জন নেতা ঈদের আগে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হতে পারে শব্দটি আমি এই কারণে বলেছি, আমার নিজের যে চ্যানেলেও আমি আজকে এটি তুলে ধরেছি, এই দুইটি হতে পারে এই কারণে বলেছি যে আমি যতক্ষণ এই তথ্য পাওয়ার পরে যতটা সময় আমি ক্রস চেক করেছি, ততক্ষণ পর্যন্ত আমার সোর্স এই জিনিসটাই বলেছে যে 10 জনের মধ্যে 8 জনের নাম তিনি পেয়েছেন, বাকি 2 জনের নাম তিনি জানতে পারেননি। এই 8 জনের মধ্যে রয়েছেন কে? আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আছেন আনিসুল হক, সালমান এফ রহমান, আছেন বিচারপতি মানিক, দীপমণি, আরেকজন এই মুহূর্তে আমার নাম আরেকজন আছেন আসাদুজ্জামান নাকি না, না 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 না, তাদের নাম নাই। আরেকজন আছেন। এই 8 জনের নাম আমি জানতে পেরেছি, বাকি 2 জনের নাম আমি জানতে পারিনি। এখন এর মধ্যে একটা কিন্তু আছে, আজকে বিকেল বেলা মানে সন্ধ্যার আগে অফিস একদম শেষ আওয়ারে যখন এই আমার সোর্স যখন আমাকে ইনফরমেশন দিল, তার ঠিক আগে যেই পর্যায়ে অর্থাৎ তাজুল ইসলাম যিনি ট্রাইব্যুনালের চিফ এবং আইন উপদেষ্টা, আরো 2 জন বিএনপি জামাতপন্থী 2 জন খুব সিনিয়র পর্যায়ের আইনজীবী, তারা যেইভাবে ইয়েটি করছিলেন, সেই জায়গা থেকে 2টি নাম নিয়ে আবার আপত্তি উঠেছিল, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু। তাদেরকে বলা হচ্ছিল যে এই 2 জন হচ্ছে যেহেতু চীনপন্থী, আমি বলেই ফেলি যে যেহেতু তারা চীনপন্থী, তো সুতরাং তাদের ব্যাপারে তারা এক ধরনের হেজিটেশন ফিল করছে। কিন্তু ওইখানে শেষ পর্যন্ত এটা যে না, এই যে 10 জন, কিন্তু 10 জনের 2 জনের নাম আমি বারবার বলছি, 2 জনের নাম কিন্তু আমি জানতে পারিনি। তো এদেরকে ঈদের আগে জামিন দিয়ে এক ধরনের একটি পরিবেশ তৈরি করতে এই সরকার চায়, তারা বুঝাতে চায়, তারা এক ধরনের, আমি যদি একটু এইখানে আমার নিজের ইয়েটুকু আমি যদি একটু বলি, আমার যেটা ধারণা যে সরকার যেহেতু এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে তাদের স্কিপ করার আসলে
সুযোগ খুব কম নর্মাল ওয়েতে। তাদের ওই যে আমরা বলি না যে পায়ের নিচে মাটি নেই বা একেবারে ঝুঁকিপূর্ণ একটি অবস্থায় চলে এসছে তারা, এখন যে কোনো প্রক্রিয়ায় তারা এখন আত্মরক্ষার একটি কৌশল হিসেবে এই দুইটি অপশন তারা দেখাতে চায়। কাদেরকে দেখাতে চায় সেটি তো আমরা বুঝেই গেছি। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে বলেছেন একটি কথা, যে তিনি ছোট মাঠের খেলোয়াড় না, তিনি হচ্ছেন বড় মাঠের খেলোয়াড়। তো আমি আজকে বিকেলেও আরেকটা জায়গায় বলেছিলাম যে আজকে পর্যন্ত কোন বড় খেলোয়াড়, যেমন আমরা যদি বলি মেসি, ম্যারাডোনা কিংবা এই যে রোনালদো, কারোর কাছে বলতে শুনেছেন যে আমরা কিন্তু অনেক বড় মাঠের খেলোয়াড়, আমরা ছোট মাঠের খেলোয়াড় না? তো এই কথা তিনি কখন বলেন, কোন পর্যায়ের খেলোয়াড় হলে এই কথা বলেন, এবং কখন বলেন? যখন তিনি নিজের আর অস্তিত্ব টিকানোর মতো কোনো পর্যায়ে থাকে না, তখন হচ্ছে যখন যা মুখে আসে সেই জিনিসটাই বলে। প্রচুর মিথ্যা কথা বলেন ভদ্রলোক, প্রচুর মিথ্যা বলেন, একদম সরাসরি মিথ্যা বলেন। আমি অবশ্য ছোট মানুষ, তো আমি ওই ওনার মতো একজন এত বড় খেলোয়াড়কে আমি মিথ্যাবাদী বলতে আসলে চাই না, কিন্তু এটি প্রমাণ করে যে ওনার সরকারের মধ্যে যেই পরিমাণ এখন অস্থিরতা সেটির। এবং আরেকটি তথ্য আমি দেই, 3 জন উপদেষ্টা তারা শুধুমাত্র গত 2 দিন না, গত কয়েকদিন পর্যন্তই তারা নিজেদের বাসায় কিন্তু ঘুমান না। তারা কোথায় ঘুমান তাও কেউ জানেন না। অর্থাৎ তাদের মধ্যে যে অলরেডি একটা ইয়ে দেখা দিয়েছে চরমভাবে, চরম পর্যায়ে, সেটি কিন্তু এখন মোটামুটি দৃশ্যমান। এবং আমার বিশ্বাস যে আগামী এই কালকে থেকে আরো এই অফিস যে কদিন আছে এই সপ্তাহের মধ্যে আরো অনেক কিছু, এই যে আমি যা যা বললাম এর দৃশ্যমান কিছু দেখা যাবে। আমি শেষ করার আগে একটু বলছি যে আজকে কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিলেন যে যদি এটা না হয় তাহলে কি হবে। যদি এটা না হয় সেটির সলিউশনও দেওয়া আছে। এখন আমরা তো বলি যে তাইলে কারা দেয় এটা, প্রেসক্রিপশন কারা দেয় বা কাদের কথা, সেটা তো আমরা সবাই বুঝতেই পারছি। এর কোনো গত্যন্তর নেই। যদি কোন রকম কোনো ব্যত্যয় ঘটে সেটির পরিণতি খুবই ভয়াবহ হবে। শুধু 111-এর মতো যে ক্ষমতা তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে ওইখানে আরেকজন এসে বসে পড়বে সেটি না, বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। সেটি জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, এমনকি সার্বভৌমত্বের জায়গায় সেটি বড় একটি চ্যালেঞ্জের মুখে দেশবাসীকে পড়তে হবে। তৌফিক ভাই, অনেক ধন্যবাদ, অনেক বিস্তারিতই আপনি মোটামুটি বলেছেন। এবং আমি তো আপনাকে দীর্ঘদিন ধরে চিনি সাংবাদিক হিসেবে, আপনার সোর্স সাধারণত ভুল হয় না আর কি। যাই হোক, কিন্তু ধরেন আপনি যদি বললেন যে আলামত কিছুটা স্পষ্ট হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক উল্টো ঘটনা। আপনি ঠিকই বলেছেন যে ওই যে আরসা, মানে আপনার রোহিঙ্গাদের যেই সন্ত্রাসী গোষ্ঠীর যে নেতা, সে যেমন আটক হয়েছে, এটি যেমন একটি দৃশ্যমান আলামত। আপনি যা বলছেন যে খবরগুলো, তথ্যগুলো, সেটির সপক্ষের যেমন এটি আলামত, তেমনি আবার আমি বিপরীত দেখতে পাচ্ছি। আপনি জানেন যে একজন নাট্যশিল্পী, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবুকে অ্যারেস্ট করা হয়েছে কালকে। ফলে একটা দ্বিমুখী ব্যাপার থাকছে কিনা? না, এইগুলো হচ্ছে কি, আসলে এই যে নাট্যকর্মীকে আটক করা, কয়েকদিন আগে যে কবিকে আটক করা, সাংবাদিক আটক করা, এইগুলো হচ্ছে আসলে আমি এই বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখি কি, এই যে জঙ্গি তৎপরতার যে বিষয়গুলো, এইটা কিন্তু খুব অন্য ধরনের একটি ব্যাপার, খুবই বড় একটি ব্যাপার। আর এরা মানুষের দৃষ্টি একটু, এই যে ধরেন আপনি যে এখন এই বিষয়টা দিয়ে তুললেন, মানে কি, মানেটা হচ্ছে ওরা কৌশলগত কারণে এই জিনিসগুলো করে মানুষের দৃষ্টি একটু অন্যদিকে, যে আলোচনাটা যাতে একটু অন্যদিকে যায়, অন্যদিকে নিয়ে যায়, মানুষ যাতে একটু অন্য কিছু নিয়ে থাকে, এই জন্য হচ্ছে এরকম। সামনে দেখবেন আরো কিছু ঘটবে। এই যে আমি যা যা বললাম এর বাইরে বিভিন্ন কিছু ইস্যু রেইজ হবে এর মধ্যেই, যেদিকে মানুষের দৃষ্টি চলে যাবে। এটা সরকারের এক ধরনের মেকানিজম, তাদের মানে এই মেকানিজম গুলো করে তারা মানুষের দৃষ্টি নিয়ে যায়। তাদের যে বর্তমান যে আয়নাঘর, ডক্টর ইউনূসের যে আয়নাঘর, এইগুলো তো তাইলে এখনো আরো বেশ কয়েকজন আটক আছে, আরো কিন্তু বেশ কয়েকজন আটক আছে। এই যে ওনাদের ক্যাডাররাই তো বলে, হাসনাত আব্দুল্লাহ বলে না যে আমরা তো জানি কতজন ইয়েরা আছে, সে এগুলো বের করেন, তাহলে ওরাই তো বলে। তাহলে সেই লোকগুলো কোথায়? সেগুলো কি আয়নাঘর না? এই যদি আয়নাঘরই বলা হয় তাইলে তো সেই লোকগুলো তো এখন আয়নাঘরে আছে, গুম অবস্থায় আছে।
নাকি? তো এদেরকে মাঝে মধ্যে ওনারা মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্য একজন দুজন করে ছাড়ে আর এই ইস্যু তৈরি করে। আমি মনে করি এই যে আমাদের নাট্যকর্মী বন্ধু বাবু, তিনি আসলে এক ধরনের তাকে এই সিচুয়েশনের ভিকটিম হিসাবে নেওয়া হলো আর কি। আমরা জানি যে বাবু, এই যে এহসানুল আজিজ বাবু, তিনি কিন্তু খুব প্রতিবাদী ছিলেন। শিল্পকলায় সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু তিনি এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি খুবই সোচ্চার ছিলেন, সেখানে তাকে আটক করা যায়। তাও তিনি এই নাট্য দলের ওই সময় খুব মুখ্য ভূমিকা পালন করেছেন। এখন ওই সময় যিনি মহাপরিচালক ছিলেন, এই যে জামিল সাহেব, তিনি এখন নেই। আর উনি এই বাবু ভাই, উনি হচ্ছেন ওই সময় খুব ভূমিকা পালন করেছেন। কিন্তু আমি যে কথাটি বলেছি, উনি প্রতিবাদী মানুষ, সবই ঠিক আছে, কিন্তু ওই একটা ইস্যু ছাড়া ওনার বিরুদ্ধে এমন কি অভিযোগ আছে বলেন? এমন কোন মামলা ছিল বা এমন কি ছিল? আমি সেই কথাটা বলছি যে উনি তো, ওনার চেয়ে আরো অনেক বড় বড় আর্টিস্ট অনেকে আছেন যাদের বিরুদ্ধে অনেক বিতর্ক ছিল, আছে না? তো তারা তো, উনি তো সেই লেভেলের না। সেই রকম সেই প্রশ্ন যদি তোলেনি, জি তৌফিক মাহমুদ, সেই প্রশ্ন যদি তোলেনি তাহলে তো আমরা আরো অনেকের কথা জানি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, বরং হত্যা মামলা দিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আমি ওই প্রসঙ্গটিতে আসতেছি, কিন্তু আমি তাজুল ইমাম এবং রওশন আরা নিপার কাছে যাওয়ার আগে আপনার কাছে শেষ আরেকটি প্রশ্ন রাখতে চাই। আপনি বলছিলেন যে 3 জন উপদেষ্টা ঘরে ঘুমাতে পারছেন না গত 2 দিন ধরে, আপনি কি তাদের নামটি আমাদের বলবেন? না, আমি নামটা আমি ধারণা করছি, কিন্তু আমি যেহেতু ধারণার উপর আমি নামটা বলতে চাচ্ছি না। আমি এইটুকু জেনেছি যে 3 জন উপদেষ্টা বাসায় ঘুমান না, তারা কোথায় ঘুমান সেটাও কেউ জানেন না। এখানে একটু যোগ করে দিচ্ছি। আমি তো বললাম যেহেতু ধারণা, সুতরাং আমি এখানে নাম বলাটা আমি অন্তত বলেন না। কিন্তু পরশুদিন এই যে আইন উপদেষ্টা, তিনি একটি অনুষ্ঠানে কিন্তু বলেছেন যে 2-3 জনের নাম ধরে ধরে যে এরা কেউ 1.5 ঘন্টা ঘুমায়, কেউ, আমি তো 4 ঘন্টা ঘুমাই, এই কথা বলছো নি, আমি তো 4 ঘন্টাও ঘুমাই, কেউ 2 ঘন্টা ঘুমায়, কেউ 3 ঘন্টা ঘুমায়, ওরা তো ঘুমাইতেই পারে না। উনি শীর্ষ উপদেষ্টাদের কথা বলেছেন, বুঝতে পেরেছি।